ডিফারেনশিয়াল ক্যালকুলাস লিখেছি দেখো, বলছে let phi x be the primitive or antiderivative of a continuous function fx defined on ab। তার মানে fx ফাংশন একটা রয়েছে যেটা একটা কন্টিনিউয়াস ফাংশন, কোন ইন্টারভ্যালটা আমি ডিফাইন করছি, ab ইন্টারভ্যাল। তো fx টাকে আমি কিভাবে পাচ্ছি, ddx of phi x is equal to fx। তার মানে এই phi x টাকে কি বলা হচ্ছে, অ্যান্টিডেরিভেটিভ অর প্রিমিটিভ কার, fx এর একটা অ্যান্টিডেরিভেটিভ বা প্রিমিটিভ হচ্ছে কি পাচ্ছি আমরা, phi x। then the definite integral of fx over ab is denoted by integration of a to b fx dx is equal to phi x phi of b minus phi of a। তো জিনিসটা দেখো, তোমাদের যদি এই ডেফিনেশনটা বুঝতে অসুবিধা হয়, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। ধরো ddx of x cube, ddx of x cube কত হবে আমাদের বলো, 3x square। ddx of x cube কি হয়ে যাচ্ছে, 3x square। তাহলে আমি এখানে লিখছি দেখো, phi of x কম্পেয়ার করে করো, ddx of phi of x is equal to কি লিখলাম, f of x। তাহলে এই ইন্টিগ্রেশনটা fx এর ইন্টিগ্রেশন করছি, দেখো ইন্টিগ্রেশন করছি কোথা থেকে, a থেকে b। এই যে একটা নতুন জিনিস তোমরা জানছো, a আর b, এই a টাকে কি বলা হচ্ছে, লোয়ার লিমিট, আর b টাকে কি বলা হচ্ছে, আপার লিমিট। তো ইন্টিগ্রেশন অফ a টু b fx dx, এটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি বলো, ইন্টিগ্রেশন অফ a টু b, এই fx এর জায়গায় কি লিখবো, ddx of phi of x dx। দেখো আশা করি বুঝতে পারছো। তাহলে fx টাকে এই দিয়ে রিপ্লেস করলাম, তাহলে dx dx কেটে গেল। তাহলে ইন্টিগ্রেশন অফ d, ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের অ্যান্টি। তাহলে ইন্টিগ্রেশন আর d যদি অমিট হয়ে যায়, কি পড়ে রইল, phi of x a to b, that is phi of b minus phi of a। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন অফ a to b fx dx is equal to phi of b minus phi of a। তাহলে এই ফান্ডামেন্টাল থিওরি অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস যখন আমরা পড়ছি, অথবা যখন ডেফিনাইট ইন্টিগ্রাল আমরা বার করছি, তো এই ডেফিনাইট ইন্টিগ্রালে বা ডেফিনাইট ইন্টিগ্রেশন যখন আমরা ফাংশনের উপর করি, তাহলে সেটা কি ইমপ্লাই করছে, তাহলে যদি এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এই ফাংশনটাকে আমি যদি এই দুটো a আর b, এই এটাকে কি বলা হচ্ছিল, লোয়ার লিমিট, আর এটাকে কি বলা হচ্ছিল, b টাকে বলা হচ্ছিল আপার লিমিট। তাহলে একটা ইন্টারভ্যাল a আর b এর মধ্যে বা এই a থেকে b রিজিয়নের মধ্যে আমি যদি এই ফাংশনটা y is equal to fx ফাংশনটাকে ডিফাইন করি। আচ্ছা তোমরা বলতে পারো, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা আমরা কি বলতে পারি, x is equal to a, আর এই যে এই স্ট্রেট লাইনটা, এটা কি বলতে পারি, x is equal to b। তাহলে দেখো ডেফিনাইট ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন অফ a to b fx dx বলতে কি বোঝাচ্ছে, এই যে ফাংশনটা y is equal to fx ফাংশনটা x অ্যাক্সিস এর সঙ্গে, আর এই x is equal to a স্ট্রেট লাইন আর x is equal to b স্ট্রেট লাইনের মধ্যে যে এরিয়াটা ডেসক্রাইব করছে, তার মানে আমি বলতে পারি এই এরিয়াটা ডেসক্রাইব করছে বা এই এরিয়াটা ফর্ম করছে। তাহলে এই এরিয়াটার ভ্যালুই হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx এর নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে কোন ডেফিনাইট ইন্টিগ্রাল বার করছো, কোন ফাংশনকে
a টু b এই ইন্টারভ্যালে বার করছো, তার ইন্টিগ্রেশন করছো, তার মানে আমরা কি বোঝাচ্ছে, সেই ফাংশনটা x is equal to a স্ট্রেট লাইন, x is equal to b স্ট্রেট লাইন এন্ড x অ্যাক্সিস এর মধ্যে যে এরিয়াটা ডেসক্রাইব করছে সেটার নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে এটা। তো আশা করি তোমাদের এটা বোঝা গেল। তো ইন্টিগ্রেশন যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করছি, এটাকে আমরা বিভিন্ন সাব পার্টে ভেঙে পড়াবো। তো ফার্স্টে তোমরা বুঝলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রালের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বুঝলে। এইবার আমি ডেফিনাইট ইন্টিগ্রেশনটাকে একটু অন্যরকম ভাবে তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করছি। ইন্টিগ্রেশন as a sum of limit, এটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো তো ফার্স্টে আমি একটা ফাংশন ড্র করব। ধরি এরকম একটা ফাংশন রয়েছে, এটা a আর এটা a, এটা b। তাহলে ফার্স্টে আমি তোমাদের যেটা বললাম, ইন্টিগ্রেশন অফ a টু b, এই ফাংশনটাকে আমি কি ডিফাইন করছি, y is equal to fx। ইন্টিগ্রেশন অফ a টু b fx dx এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলো কি? এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে বোঝাচ্ছে যে এই ফাংশনটা x অ্যাক্সিস এর সঙ্গে আর x is equal to a, x is equal to b স্ট্রেট লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেল, যে এরিয়াটা ফর্ম করছে তার নিউমেরিক্যাল ভ্যালু। তো আমি দেখো একটা হেডিং দিয়েছি, ইন্টিগ্রেশন অ্যাজ এ সাম অফ লিমিট। তো জিনিসটা কি, আমি ফাংশনটাকে দেখো কতগুলো, এই এরিয়াটাকে আমি কতগুলো সাব ইন্টারভ্যালে ভাঙছি। আচ্ছা, প্রত্যেকটা লেন্থ h ধরলাম, প্রত্যেকটা ইন্টারভ্যালের লেন্থ কত ধরলাম, h। এখন দেখো আমি যদি এই একটা একটু ভালো করে দেখবে, কিন্তু খুব ভালো জিনিস, এটা একটু বুঝতে পারলে খুব ভালো লাগবে। ফার্স্টে এ বি সি ডি আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, আবার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, আবার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এইভাবে রেক্ট্যাঙ্গেল গুলো ড্র করলাম। এইবার একটু ভালো করে দেখো কতগুলো আমি রেক্ট্যাঙ্গেল পাচ্ছি, ধরো 1 2 3 4 5 6 7, সাতটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া যোগ করছি। তো সাতটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া যদি আমি যোগ করি, দেখো এই যে সাতটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমি যদি যোগ করি, পুরো এরিয়াটা পাবো কি? এই রেক্ট্যাঙ্গুলার যে স্ট্রিপ গুলো পাচ্ছি প্রত্যেকটার এরিয়া যদি আমি যোগ করে দিই, তাহলে আমি এই টোটাল এরিয়াটা পাবো কি? পাবো না। কিন্তু আচ্ছা, আরেকটা আমি যদি এইভাবে আঁকি, এই ছবিটাকেই আমি যদি আঁকি, দেখো স্ট্রিপ গুলোকে খুব কাছে আনছি, সবগুলো রাখছি না, একটু বোঝার চেষ্টা করো।
এ আর বি। যদি এইখানে আমি এবার এরকম যদি জয়েন করি, দেখো এখানে কতখানি অ্যামাউন্ট অফ এরিয়া বাদ যাচ্ছিল, এই পোরশনটা বাদ যাচ্ছিল, এইগুলো বাদ যাচ্ছিল, তাই তো? এই পার্টিকুলার এরিয়াগুলো বাদ যাচ্ছিল। আমি যদি এইটার সাম করতাম, এই সমস্ত স্ট্রিপগুলো, রেক্ট্যাঙ্গুলার যে স্ট্রিপগুলো রয়েছে প্রত্যেকটার যদি আমি সাম করতাম, তাহলে আমি টোটাল এরিয়াটা পেতাম না এবং অনেকখানি এরিয়া বাদ চলে যাচ্ছিল। কিন্তু যদি এই ইন্টারভ্যালগুলোকে খুব কাছে আনি, এই ইন্টারভ্যালগুলোকে যদি খুব কাছে আনি, অর্থাৎ এইচটা যদি টেন্ডস টু 0 এর দিকে যায়, দেখো এই বাদ যাওয়ার পোরশনটা ক্রমশ কমতে থাকছে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এর সাম করলে যতখানি এরিয়া বাদ যাচ্ছে, এইটার ক্ষেত্রে এরিয়াটা আরো কম বাদ যাচ্ছে। তার মানে এইচটা যদি 0 এর দিকে যায়, অর্থাৎ আমরা যদি এই সাব ইন্টারভ্যাল বা ছোট ছোট যে রেক্ট্যাঙ্গুলার পার্টগুলোকে নিয়েছিলাম তাদের লেন্থটা, এই যে এই লেন্থটা যদি আমি খুব ছোট নিই, টেন্ডস টু 0 এর দিকে নিই, তাহলে আমি বলতে পারবো এই যে এরিয়াটা ডেসক্রাইব করছে সেটা নিয়ারলি ইকুয়াল টু দা এরিয়া ডেসক্রাইবড বাই দা y is equal to fx কার্ভ ইন বিটুইন a and b। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। তো এইটা আমি কাজে লাগাবো, কিসে কাজে লাগাবো? ধরো আমি এইটার সাম বের করছি, এই রেক্ট্যাঙ্গেলটার যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল মনে করো এখানে আমি নিলাম। তো এই জায়গাটার মধ্যে a থেকে b, a থেকে b এই যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটাকে আমি যদি n খানা সাব পার্টে ভাঙি, দেখো বুঝতে সুবিধা হবে। এটা মনে করো a আর এটা মনে করো b, 1 2 3 4 5। তাহলে এইটা যদি h হয়, এগুলো যদি h হয়, তাহলে b is equal to কি লিখতে পারবো? ধরো এখানে এটা 0 থেকে যদি আরম্ভ হয়, তাহলে এইটুকু লেন্থ কত হচ্ছে a আর এইটুকু লেন্থ হচ্ছে কত b। তাহলে b is equal to কি লিখতে পারবো বলো? a প্লাস 1 2 3 4 5, a প্লাস 5h লিখতে পারবো। ঠিক তেমনি যদি আমরা এই a থেকে b ইন্টারভ্যালটাকে যদি n খানা ইন্টারভ্যালে ভেঙে দিই, তাহলে আমি কি লিখতে পারবো? b is equal to a plus nh। কতগুলো ইন্টারভ্যাল ছিল বলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ইন্টারভ্যাল রয়েছে, প্রত্যেকটা লেন্থ হচ্ছে h। তাহলে b is equal to a plus 5h। তাহলে আমি যদি n খানা ইন্টারভ্যালে ভাঙি, তাহলে b is equal to a plus nh নিশ্চয়ই লিখতে পারবো। এইবার কেন আমি এটা বলতে গেলাম, দেখো আমি যদি এর এরিয়াগুলোকে সাম করি, সামেশন ফর্মে যদি আমি লিখি, তাহলে কি লিখতে পারবো? ধরো এর এরিয়া যেটা ডেসক্রাইব করছে সেটাকে আমি যদি s1 দিয়ে ডিফাইন করি, আমি সামেশন ফর্মে যদি লিখি h, দেখো যে কোনো একটা ইন্টারভ্যাল আমি নিচ্ছি, সেটা আরবিটারি ইন্টারভ্যাল, যে কোনো একটা আরবিটারি ইন্টারভ্যাল হতে পারে। তো এ থেকে বি এর মধ্যে আমাদের এন খানা ইন্টারভ্যাল আছে, আর ওই যে পার্টিকুলার ওই জায়গাটা দেখো আমি এটা পেন থ্রু করছি, এই জায়গাটায় আমি ধরে নিলাম যে কোনো একটা আরবিটারি ইন্টারভ্যাল রয়েছে। এবার এই আরবিটারি ইন্টারভ্যালটাকে আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি? এ প্লাস আর এইচ। ধরো 2 নম্বর ইন্টারভ্যালটা বা 3 নম্বর ইন্টারভ্যালটাকে আমি কিভাবে ডিফাইন করব? 2 নম্বর ইন্টারভ্যালটাকে এ প্লাস 2h, 3 নম্বর ইন্টারভ্যালটাকে এ প্লাস 3h। ঠিক তেমনি আর এর ইন্টারভ্যালটা আমি কি লিখতে পারবো? a প্লাস আর এইচ ইনটু f অফ a প্লাস আর এইচ লেখা যেতে পারে। এখন এই আর এর ভ্যালুটা কোনখান থেকে আমরা শুরু করছি এটা আমাদের মাথায় রাখতে হবে। এই আর এর ভ্যালুটা কোথা থেকে আমরা নিচ্ছি?
দেখো প্রথম ফাংশনটা কোথা থেকে আছে, এ থেকে। তাহলে h ইনটু f এ যখন করছি, এই যে ফার্স্ট যে রেক্ট্যাঙ্গেলটা পাচ্ছি, ফার্স্ট রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এরিয়াটা আমি কি পাবো, h ইনটু, দেখো এটার এরিয়া যদি আমি পাই, এটার এরিয়া যদি আমি লিখতে যাই তাহলে কি লিখবো, h ইনটু f এ। এটা একটু অন্যরকম ভাবে বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এর পাশে লিখি সুবিধা হবে। তাহলে ফার্স্টের এরিয়াটা আমি কি লিখবো, h ইনটু f এ ফার্স্ট একটা প্লাস তারপরের যে স্ট্রিপটা পাচ্ছি বলো, এইটা a যদি হয় এইটুকু পোরশন কি হবে, a প্লাস h। তাহলে এর এরিয়াটা কত, এর লেন্থটা কত হবে, f অফ a প্লাস h। তাহলে f অফ a প্লাস h, তার মানে আমরা পেলাম এই যে লেন্থটা, দেখো এই যে লেন্থটা, এই লেন্থটা f অফ a প্লাস h, তো f অফ a প্লাস h ইনটু h। তাহলে কার এরিয়াটা পেয়ে গেলাম, এটার এরিয়া পেয়ে গেলাম। থার্ড যদি যাই, 3 নম্বরে যদি আসি, তাহলে কি হবে বলো, এই পোরশনটা কত, এটা ছিল a প্লাস h, এটা হচ্ছে a প্লাস 2h। তাহলে কি লিখতে পারবো, f অফ a প্লাস 2h ইনটু h প্লাস, কোথায় গিয়ে থামবো ভালো করে ভাবো, যে কোন জায়গাটায় গিয়ে থামবো, আমি এই জায়গাটায় গিয়ে থামবো। তো তাহলে যদি n খানা ইন্টারভ্যাল হতো, যদি এর মাঝে n খানা ইন্টারভ্যাল হতো, তাহলে b তে আমি বলেছিলাম, এই মাত্র লিখেছিলাম, দেখো b ইজ ইকুয়াল টু a প্লাস nh। তার মানে b ইজ ইকুয়াল টু a প্লাস nh, এইটা b ছিল a প্লাস nh। তাহলে তার b এর আগের পোরশনটা কি হবে, এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো a প্লাস n মাইনাস 1 ইনটু h। বুঝতে পারলে? তাহলে এই যে লিখলাম a প্লাস n মাইনাস 1 ইনটু h, তার মানে এই যে লেন্থটা, এই রেক্ট্যাঙ্গেলের যে লেন্থটা, এইটা এটা আমি কি লিখতে পারছি বলো, এটা যদি a প্লাস n মাইনাস 1 ইনটু h হয়, তাহলে আমি এটা বলতে পারবো f অফ a প্লাস n মাইনাস 1 ইনটু h। তাহলে দেখো লাস্টের এই যে পোরশনটা আমি লিখলাম কি হবে, f অফ a প্লাস n মাইনাস 1 ইনটু h। তাহলে এই টোটাল এরিয়াটা কিভাবে পাবো, এই সমস্ত এরিয়াগুলো যদি যোগ করে দিই পাবো। তাহলে আমি এটাকে যদি সামেশন ফর্মে লিখি, যেটা আমি এখানে লিখতে আসছিলাম, ডাইরেক্ট লিখে দিচ্ছিলাম, তোমাদের বুঝতে অসুবিধা হলো, সেটাকে যদি আমরা লিখি কি লিখতে পারবো, দেখো s ইজ ইকুয়াল টু, বা s1 দিয়ে ডিফাইন করছি, s1 ইজ ইকুয়াল টু সামেশন অফ, এখানে অনেক পয়েন্ট রয়েছে যেগুলোকে আমি ডিফাইন করলাম না, প্রথম থেকে দুটো দেখালাম আর লাস্ট একটা আমি দেখালাম। তাহলে 8 ইনটু, আমি এর এখানে আমরা rth ইন্টারভ্যাল নিলাম, এই rth ইন্টারভ্যালটা মানে যে কোনো একটা আরবিটারি ইন্টারভ্যাল rth ইন্টারভ্যাল নিলাম, তাহলে ওইটাকে আমরা কি লিখতে পারি, f অফ a প্লাস rh। তাহলে h ইন্টু f অফ a প্লাস rh, যখন আমি লিখছি rth ইন্টারভ্যালটাকে f অফ a প্লাস rh যখন লিখছি, ওই r এর ভ্যালুটা কোথা থেকে কোথায় যাচ্ছে দেখো, প্রথমে f অফ a প্লাস 0h আছে, তারপরে f অফ a প্লাস h আছে, তাহলে r এর ভ্যালু স্টার্ট হচ্ছে 0 থেকে তাহলে এটা আর শেষ হচ্ছে কোথায় দেখো, n মাইনাস 1 এ। রেক্ট্যাঙ্গেলগুলো পেয়েছিলাম সেইটা। তো এইটা তো এখনো এই টোটাল এরিয়াটা কভার করছে কি করছে না, তাহলে টোটাল এরিয়াটা যদি আমি কভার করতে যাই, এর আগে যখন আমি এঁকেছিলাম যে এইচটা যত জিরোর দিকে যাবে, এইচটা যত জিরোর দিকে যাবে, তখন ফাংশনটা টোটাল মানে এই রেক্ট্যাঙ্গেল গুলো ক্রমশ খুব কাছাকাছি চলে আসছে, মানে এইচটা যদি জিরোর দিকে যায়, আমি দেখতে পারবো এই যে সাম করলে সেটা এই s1 টা কার দিকে যাবে, এই s এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, s এর সঙ্গে ইকুয়াল হতে যাবে। তাহলে এইবার আমি এখানে একটা লিমিট দিয়ে দিলাম, লিমিট
h tends to 0, তাহলে লিমিট h tends to 0 h ইনটু f of a plus rh, r এর ভ্যালুটা 0 থেকে n minus 1, এই s1 কার সঙ্গে ইকুয়াল হতে যাচ্ছে s এর সঙ্গে, প্রোভাইডেড দ্য কন্ডিশন আমি চাপিয়ে দিলাম h টা যদি 0 হয়, 0 এর দিকে যায়, তার মানে এরা খুব কাছাকাছি যদি চলে আসে। তো এইটা তো দেখালাম লোয়ার সাম লিমিট দিয়ে, মানে a থেকে আরম্ভ করেছিলাম। যদি এই আঁকাটাকে আমরা যদি এইভাবে আমরা লোয়ার সাম লিমিট পাচ্ছিলাম, এইবার এইটাকে যদি আমি, এটা a ছিল, এটা b ছিল, সাপোজ n খানাই এখানে h করে করে আছে। আচ্ছা এইবার বলো, ঠিক একই জিনিস আগেরবার আমরা এখান থেকে করেছিলাম, তো এইবার যদি আমি এই জায়গাটা থেকে করি, এটা আর আমি আর এক্সপ্লেন করব না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য একটু বলে দিচ্ছি। এইভাবে আমি যদি আঁকি, দেখো আগেরটা আমরা কি করছিলাম, যখন এঁকেছিলাম এই রেক্ট্যাঙ্গেল গুলোকে যদি আমি সাম করতাম, সেই রেক্ট্যাঙ্গেলের সামটা কি ছিল, অরিজিনাল যে এরিয়াটা কভার করছিল তার থেকে ছোট আসছিল, তারপর h কে 0 এর দিকে করলাম, তখন আমরা বললাম যে এটা নিয়ারলি অ্যাবাউট, মানে এর ভ্যালুটা s1 এর ভ্যালুটা s এর ইকুয়াল হতে যাচ্ছে, তাহলে কন্ডিশনটা ছিল h টেন্ডস টু 0। এইবার দেখো আমি যদি এই যে রেক্ট্যাঙ্গেলটা পাচ্ছি, দেখো a b c d, তাহলে a b c d রেক্ট্যাঙ্গেলটা এরিয়াটা আমি বার করি, তাহলে বলো এইটা যদি a হয়, দেখো এইটা যদি a হয় আর এটা যদি h হয়, তাহলে এই পুরোটা কত হবে a প্লাস h, তাহলে এর যে লেন্থটা এখানে কত লিখতে পারবো f অফ a প্লাস h, তাহলে এর এরিয়াটা এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়াটা আমি কি লিখতে পারবো f অফ a প্লাস h ইনটু h। সিমিলারলি এর এরিয়াটা কি লিখবো, প্লাস f অফ a প্লাস 2h ইনটু h, ঠিক ডট ডট। লাস্ট একটা আমি বলেছিলাম b ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, a প্লাস nh, b ইজ ইকুয়াল টু আমি বলেছিলাম a প্লাস nh। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই সব এরিয়াগুলো যদি যোগ করি, তাহলে লাস্ট একটা কি হবে, f অফ a প্লাস nh ইনটু h। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পেলাম যে যদি এইগুলো সাম করে দিই, এটাকে আমি ধরো s2 দিয়ে ডিফাইন করলাম, এটাকে আমি s2 দিয়ে ডিফাইন করলাম, এই এরিয়াগুলোকে আমি s2 দিয়ে ডিফাইন করলাম, তাহলে এই s2 টা নরমাল s যেটা, অর্থাৎ এই যে এই এরিয়াটা ডেসক্রাইব করছিল তার থেকে বড় হচ্ছিল, তাহলে এই আগে যে s টা পেয়েছিলাম, s1 যেটা পেয়েছিলাম, s1 টা কার থেকে ছোট হচ্ছিল, s এর থেকে ছোট হচ্ছিল, আবার এই s2 টা কার থেকে বড় হচ্ছে, s এর থেকে বড় হচ্ছে, তাহলে লোয়ার লিমিট অফ সাম ছিল লেস দেন আর আপার লিমিট অফ সাম ছিল গ্রেটার দেন। তখন এইগুলোকে আমি ইকুয়াল করার জন্য s1 s এর সঙ্গে ইকুয়াল হচ্ছে, s2 s এর সঙ্গে ইকুয়াল হচ্ছে, এই কন্ডিশনটা করার জন্য আমি কি বলেছিলাম, এই সাব ইন্টারভ্যাল গুলোর যে লেন্থটা ছিল, এই লেন্থটা কার দিকে আনতে হবে, 0 এর দিকে আনতে হবে। তাহলে এইটার যদি আমি সাম ফর্মে লিখি, s2 is equal to ফার্স্টে আমি লিখছিলাম কি h into f of a plus h, তারপর h into f of a plus 2h dot dot h into f of a plus nh। তাহলে এটাকে যদি আমি লিমিট ফর্মে লিখি,
যে কোনো একটা আরবিটারি পয়েন্ট r আছে, তাহলে f অফ a প্লাস rh এর মাঝখানে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট যে আমি করছি, তাহলে h ইনটু f অফ a প্লাস rh। তাহলে এইবার ভালো করে বলো r এর ভ্যালুটা কোথা থেকে নিচ্ছি? r এর ভ্যালুটা দেখো, h এর কোএফিসিয়েন্ট কোথা থেকে স্টার্ট হচ্ছে? এখানে h এর কোএফিসিয়েন্ট 1 আর লাস্টের কোএফিসিয়েন্ট এটা কিন্তু n, তাহলে r ইজ ইকুয়াল টু 1 টু n। এইবার এইটাকে আমি যদি লিমিট h টেন্ডস টু 0 দিয়ে দিই, দ্যাট ইজ লিমিট h টেন্ডস টু 0 দিয়ে দিই, তাহলে এই পুরো এরিয়াটা কার সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে? s এর সঙ্গে, দ্যাট ইজ ইকুয়ালস টু s। তাহলে এই s2 টা কার সঙ্গে ইকুয়াল হয়ে গেল? s এর সঙ্গে। তাহলে আমি বলতে পারি লিমিট h টেন্ডস টু 0 r is equal to 1 to n h into f of a plus rh is equal to s, that is integration a to b fx dx is equal to limit h tends to 0 summation of r is equal to 1 to n, sorry এটা হবে 0 to n minus 1। আচ্ছা, অনেক বইতে দেখবে h টাকে সামেশনের বাইরে নিয়ে নিয়েছে, তো তোমরাও নিয়ে নিতে পারো, ঠিক আছে? h into f of a plus rh, h টাকে কমন নিয়ে নিয়ে সামেশনের বাইরে নিয়ে চলে আসে, তোমরাও এটা নিয়ে নিতে পারো। তাহলে লিমিট এখানে h নিয়ে নিলাম। তো এক্ষেত্রে একটা কন্ডিশন তোমরা তাহলে কি পেয়েছিলে? nh এর ভ্যালু being minus a, মানে a b is equal to a plus nh। তো ডেফিনাইট ইন্টিগ্রালের যে বেসিক জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। এরপর নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপসের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি।